সেই রাতে আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি ও বজ্রপাত। হে ভগবান, এত ঝড় কেন? আমার ফসলগুলো বাঁচাও, না হলে সব নষ্ট হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ঝড় ও বৃষ্টি চলতে থাকে। ভোর হওয়ার আগেই রামধনের সব স্বপ্ন ভেঙে যায়। ধর্মপুর গ্রামটি শান্ত ও সুন্দর একটি গ্রাম। গ্রামের চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর মানুষের সহজ সরল জীবন। এই গ্রামেই বাস করত এক গরিব কিন্তু খুবই পরিশ্রমী কৃষক রামধন। আর একটু পরিশ্রম করলেই জমিটি পুরো চাষ হয়ে যাবে। রামধন বেটা, তুই তো সকাল থেকে কাজ করছিস। কি করব বলো কাকা? পরিশ্রম না করলে পেট চলবে কিভাবে? তুই খুব ভালো মানুষ, আর তার সাথে খুব পরিশ্রমী। তোর এই পরিশ্রম একদিন তোর ভাগ্য বদলে দেবে। ভাগ্য বদলাগ আর না বদলাগ, পেট চালানোর জন্য কাজ তো আমাকে করতেই হবে। রামধন ছিল সৎ ও পরিশ্রমী, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। সারাদিন কাজ করার পরে রামধন ফিরে আসে তার ছোট্ট মাটির ঘরে, যেখানে তার বউ ও ছেলে অপেক্ষা করে থাকে। তুমি এসে গিয়েছো, হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নাও। আজ খুব ক্লান্ত লাগছে, আজ খুব পরিশ্রম হয়েছে। বাবা, তুমি কি আমার সাথে খেলবে? অবশ্যই খেলবো বাবা। ভগবান যদি আমাদের উপর মুখ তুলে তাকায়, যদি আমাদের এবারের ফসল ভালো হয়, তাহলে আমাদের কষ্ট কমবে। হ্যাঁ, আমিও সেই আশাতেই আছি। রামধনের ঘর ছোট হলেও সেখানে ছিল ভালোবাসা ও আশা। ভালো ফসল ফলাতে হলে দরকার পড়ে ভালো বীজ ও ভালো মানের সারের। তার জন্য প্রয়োজন টাকা। তাই রামধন বাধ্য হয়ে গ্রামের ধনী মহাজন শেঠ হরিরামের কাছে গেল। শেঠজি, একটু টাকা ধারের দরকার, জমি চাষ করার জন্য। ধার? কত টাকা? ওই সামান্য কিছু টাকা হলেই হবে। কিছুটা ধানের বীজ কিনব আর কিছুটা সার কিনব। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, সময় মতো টাকা শোধ করতে না পারলে তোর জমি আমার হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, ফসল উঠলেই প্রথমে আপনার টাকা ফেরত দিয়ে দেব। দেখা যাবে। লোভী শেঠ হরিরাম তখনই সুযোগ খুঁজছিল রামধনের জমি দখল করার। 3 মাস কেটে যায়। রাত দিন পরিশ্রম করে রামধন। দেখো কত সুন্দর ধান হয়েছে আমাদের। এত ভালো ফসল আমি আগে কখনো দেখিনি। বাবা, এবার আমরা কি নতুন জমা পাবো? হ্যাঁ বাবা, অবশ্যই পাবে। এই ফসল বিক্রি করে তোমাকে একটা সুন্দর নতুন জামা কিনে দেব। এই ফসল আমাদের সব দুঃখ কষ্ট দূর করবে। ভগবান আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। রামধনের পরিবার এবার নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তারা ভাবে ওই ফসল বিক্রি করে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হঠাৎ আকাশটা এত কালো হয়ে উঠল কেন? মনে হচ্ছে ঝড় আসবে। সবাই ঘরে চলো, বড় ঝড় আসছে। আমাদের ফসলের কি হবে তাহলে? ভগবান যেন রক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টি। ঝড় আর বৃষ্টিতে ধানের ক্ষেত তছনছ হয়ে গেল। না, আমার ফসল সব নষ্ট হয়ে গেল। হে কি করলে ভগবান? আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমাদের সব শেষ হয়ে গেল। আমি এত কষ্ট করেছিলাম, সব চলে গেল। এখন আমরা পথে বসবো, আমাদের আর করার কিছু নাই। আমি জানি না এখন কি করব আমরা। এক রাতের মধ্যেই রামধনের সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। কয়েকদিন পর হরিরাম শেঠ রামধামের বাড়িতে এসে হাজির হল। সময় শেষ, ধারের টাকা আমাকে শোধ করে দে। শেঠজি, অতিবৃষ্টি ও ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে।
ওটা আমার সমস্যা নয়। আমার কাছে টাকা নিয়েছিস, সময় মতো দিতে না পারলে তোর জমি আমার হয়ে যাবে। দয়া করুন শেরজি, আমাকে আর কয়েকটি দিন সময় দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। আজ থেকে তোর ওই জমির মালিক আমি, আর ওই জমিতে তোর কোনো অধিকার থাকবে না। হরিরাম শেঠ রামধনের জমি দখল করে নিল। সেই দিন থেকেই রামধনের জীবনে শুরু হলো নতুন সংগ্রাম। জমি হারানোর পরে ধর্মপুর গ্রামে আর থাকার মতো কিছুই রইল না রামধনের। তাই সে তার স্ত্রী সুনিতা ও সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা কি সত্যিই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি? হ্যাঁ সুনিতা, এখানে আমাদের আর কিছুই নেই। বাবা, আমরা কোথায় যাব এখন? জঙ্গলের পাশে একটা জায়গা আছে, সেখানে একটা পুরনো ভাঙা ঘর আছে। কিছুদিন আমরা ওখানেই থাকব। জঙ্গলের পাশে থাকবো আমরা? কিছু তো করার নেই, সেখানেই থাকতে হবে আমাদের এখন। অনেকক্ষণ হাঁটার পরে তারা জঙ্গলের পাশে একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। এই ঘরটি তো একবারে ভেঙে পড়ার মতো। হ্যাঁ, কিন্তু আপাতত এটাই আমাদের আশ্রয়। বাবা, এখানে কি ভূত আছে? না বাবা, ভূত নেই, এখানে শুধু গাছ আর পাখি আছে। আমরা কি এখানে সুখে থাকতে পারবো? আমরা সবাই একসাথে থাকলে অবশ্যই পারবো। রামধনরা গরিব ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল সাহস, একতা ও ভালোবাসা। পরের দিন থেকে শুরু হলো রামধনের নতুন সংগ্রাম। তুমি এত সকাল সকাল হাতে কুঠার নিয়ে কোথায় যাচ্ছ? আমি জঙ্গলে যাব কাঠ কাটতে। এই কাঠ বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাবো। বেশ যাও, কিন্তু সাবধানে যেও, বনের মধ্যে কিন্তু অনেক বিপদ থাকে। বাবা, তুমি কি আজ আমাদের জন্য ফল আনবে? হ্যাঁ বাবা, আমি চেষ্টা করব ফল আনার। রামধন প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতে লাগলো। রামধন কাঠ কেটে কাছের বাজারে নিয়ে যেত বিক্রির জন্য। তুমি কাঠ কত দামে বিক্রি করবে? আপনি যা ভালো বোঝেন তাই দেন। এই নাও কিছু টাকা, কাঠ ভালো হলে পরের দিন বেশি টাকা দেব। ধন্যবাদ। তুমি খুব পরিশ্রমী মানুষ। কাঠ বিক্রি করে অল্প টাকা পেলেও সেটাই ছিল তাদের বেঁচে থাকার ভরসা। দারিদ্র্যের কষ্ট দিন দিন বেড়ে যেতে লাগলো রামধনের বাড়িতে। মা, আজ খুব খিদে পেয়েছে। এ নাও, একটি মাত্র রুটি আছে, এটা খেয়ে নাও। এই একটা মাত্র রুটিতে কি আর পেট ভরে? কাল আমি আরো বেশি কাঠ কাটব। তুমি এত কষ্ট করছো, আমাদের ভাগ্যটাই খারাপ। পরিবারের কষ্ট দেখে রামধনের মন ভেঙে যেতে লাগলো। পরের দিন সকালে ভালো মানের কাঠের খোঁজে রামধন ভুল করে অনেক গভীর ও ভয়ঙ্কর জঙ্গলে চলে আসে। আজ জঙ্গলের এত ভিতরে চলে এলাম কি করে? এই পথে তো আগে কোনোদিন আসিনি। এখন আমি কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িটা কোন দিকে সেটাই বুঝতে পারছি না। হে ভগবান, আমি কি পথ হারিয়ে ফেলেছি? চারদিকে শুধু ভয়ঙ্কর জঙ্গল আর গাছ। জঙ্গল এতটাই ঘন যে সামনের রাস্তা পর্যন্ত ঠিকমতো দেখা যায় না। হঠাৎ করে রামধনের চোখে পড়ল এক অদ্ভুত জায়গা। ওটা আবার কি? ভিতর থেকে আলো আসছে কেন? যাই তো দেখে আসি ভিতরে কি আছে। রামধন তখনও জানত না এই গুহার ভিতরেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় রহস্য। রহস্যময় গুহা দেখে রামধনের মনে কৌতূহল আর ভয় দুটোই জন্ম নিল। জঙ্গলের মধ্যে এমন গুহা কোনোদিন দেখিনি। ভিতরে কি কেউ আছেন? আরো একটু ভিতরে না গেলে বোঝা যাবে না। আমি ভেতরে যাবই, দেখব ভেতরে কি আছে। ভয় পেলেও গুহার গভীরে ঢুকে পড়ল রামধন। গুহার ভিতরে ঢুকতেই চারিদিকে অদ্ভুত এক সোনালি আলো ছড়িয়ে পড়ল। এত সোনালি আলো কোথায় থেকে আসছে? এগুলো কি সব সোনা? না, এটা নিশ্চয়ই কোনো রহস্যময় জায়গা। আমি আগে কখনো এমন কিছু দেখিনি। ঠিক তখনই গুহার ভিতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। কে তুই? আর আমার গুহার ভিতর কি করছিস?
কে ওখানে কে কথা বলছে? তুই এখানে কেন এসেছিস? তোর সাহস তো কম নয়। আমি পথ হারিয়ে ফেলেছি। আমি কাউকে কোনো ক্ষতি করতে আসিনি। সেই রহস্যময় কণ্ঠস্বর ধীরে ধীরে কাছে আসতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আলো থেকে বেরিয়ে এলেন এক এক রহস্যময়ী রাজা। ভয় পেও না রামধন, আপনি কে? আমি এ গুহার রক্ষক, রাজা স্বর্ণচন্দ্র। আমি সত্যি পথ হারিয়েছি মহারাজা। তোমার চোখে আমি লোভ দেখছি না, তুমি খুব সরল মানুষ। রামধনের সরলতা দেখে রাজা মুগ্ধ হলেন। রহস্যময় রাজা তখন রামধনকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। যদি আমি তোমাকে অনেক সোনা দিই, তাহলে তুমি কি করবে? আমি আমার পরিবারকে সুখে রাখব। আর কি করবে? আর আমি আমার ঋণ শোধ করে আমার চাষের জমি ফিরিয়ে নেব। এখানে তো এত সোনা, তোমার এই সব দেখে লোভ হবে না তো? না মহারাজা, আমি শুধু যতটা দরকার ততটাই নেব। আমি প্রয়োজনের বেশি নেব না। রামধনের সৎ উত্তর শুনে রাজা খুব খুশি হলেন। রামধনের সততার জন্য রাজা তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সোনার মুদ্রা ভর্তি বাক্সটি তুমি নাও। এত সোনা আমি নিতে পারবো না। এটা তোমার সততার পুরস্কার। ধন্যবাদ রাজামশাই। কিন্তু মনে রেখো, এই গুহার কথা যেন কাউকে বলবে না। রামধনের জীবনের ভাগ্য তখনই বদলে যেতে শুরু করল। সোনার মুদ্রা ভর্তি বাক্স নিয়ে রাতের জঙ্গলের রাস্তায় বাড়ি ফিরছে রামধন। আজ যেন স্বপ্নের মতো লাগছে। এখন আর আমার পরিবারের কোনো কষ্ট থাকবে না। আমি কালকেই সব ঋণ শোধ করে দেব। সত্যি ভগবান আমার সাথে আছে। পরের দিন সকালে রামধন সোনার মুদ্রা নিয়ে সরাসরি শেঠ হরিরামের বাড়ির দিকে রওনা দিল। শেঠজি, আমি আপনার ঋণ শোধ করতে এসেছি। তুই ঋণ শোধ করবি? হ্যাঁ, এই নিন। এতে আপনার সব ঋণ শোধ হয়ে যাবে। এত টাকা তুই কোথায় পেলি? সেটা আপনার জানার দরকার নেই। ঠিক আছে, যা, তোর ঋণ শোধ হয়ে গেল। রামধন আবার তার জমি ফিরে পেল। টাকা পেয়ে গেলেও লোভী শেঠ হরিরামের মনে সন্দেহ জন্ম নিল। এত পুরনো স্বর্ণমুদ্রা রামধন কোথায় পেল? নিশ্চয়ই সে কোনো গুপ্তধন পেয়েছে। আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। আমি রামধনের পিছন নেব, দেখব সে কথাই যায়। লোভ তার চোখকে অন্ধ করে দিল। পরের দিন শেঠ চুপি চুপি রামধনের পিছু নিল। রামধন তো আবার জঙ্গলের দিকে হাঁটছে। নিশ্চয়ই এই জঙ্গলের মধ্যেই গুপ্তধন আছে। আজ আমি সব গুপ্তধন নিয়ে নেব। লোভ তাকে ধীরে ধীরে রহস্যময় গুহার দিকে নিয়ে গেল। অবশেষে শেঠ সেই গুহার সামনে এসে উপস্থিত হল। এই তো সেই জায়গা, চারদিকে কত সোনা। আজ আমি ধনী থেকে আরো ধনী হব। এই গুহার সব সোনা আমার। কিন্তু গুহার ভেতর অপেক্ষা করছিল অন্য কিছু। গুহার মধ্যে ঢুকতেই আবার সেই রহস্যময় রাজা দেখা দিল। কে তুমি? আর তুমি আমার রাজ্যে কি করছো? আগে আমি সোনা নিতে এসেছি। তুমি তো খুব লোভী মানুষ। আমাকে সব সোনা দিয়ে দিন। লোভ মানুষের সবথেকে বড় শত্রু। রাজার চোখে তখন তীব্র রাগ। লোভের জন্য শেঠ হরিরামকে কঠিন শাস্তি দিলেন রাজা স্বর্ণচন্দ্র। আমাকে ক্ষমা করুন মহারাজা, আমার ভুল হয়ে গেছে। লোভী মানুষ কোনোদিন সুখ পায় না। আমি খুব ভুল করেছি। আমি অন্যায় করেছি। আজ থেকে 10 বছর তুমি আমার রাজ্যের সংশোধনাগারে বন্দী থাকবে। সেই দিন থেকেই শেঠ তার লোভের ফল ভোগ করতে লাগল। কিছুদিন পরে রহস্যময় রাজা আবার রামধনের সামনে উপস্থিত হলেন। রামধন, তুমি একজন সৎ মানুষ। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। আমার তো কোনো পুত্র নেই, তাই আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। কি বলছেন? আমি রাজা হব? হ্যাঁ, কারণ তোমার মন খুব ভালো। আমি রাজা হলেও মানুষের সেবা করব। এইভাবে এক গরিব কৃষক তার সততা ও পরিশ্রম দিয়ে রাজা হয়ে উঠলেন।